প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। 3 নেক্সাস মিডিয়া থেকে আমি হানিফ রাজা বলছিলাম। আমরা আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবো প্রিয় দর্শক। প্রথমটা হলো মিস্টার আজমি যে বক্তব্য দিয়েছেন অনলাইনে সেটা নিয়ে, এবং দ্বিতীয় যে বক্তব্য সেটি হলো কর্নেল আব্দুল হককে নিয়ে। প্রিয় দর্শক, তাদের এই বক্তব্য শুধু দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য নয়, এগুলো বাংলাদেশ ভারত সম্পর্কে জন্য ভয়ঙ্কর সংকেত, আঞ্চলিক শান্তির জন্য হুমকি এবং আমাদের রাষ্ট্রীয় স্বার্থের সম্পূর্ণ বিপরীত। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য আজ প্রশ্ন তুলেছে কারা আসলে বাংলাদেশের অস্থিতিশীল করতে চায় বা বাংলাদেশকে অকার্যকর করতে চায়। প্রিয় দর্শক, এখন দেখুন আজমির যে বক্তব্য সেটা আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি। উনি বলছেন, বাংলাদেশ উইল সি দ্য পিস অনলি হোয়েন ইন্ডিয়া ব্রেক্স ইন্টু পিচেস, says former Army General of the neighboring country, মিস্টার আজমি। প্রিয় দর্শক, মিস্টার আজমি একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার। উনি জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা গোলাম আজমের সন্তান। তিনি যে বক্তব্যটি দিলেন এটি শুধু বিপজ্জনক নয়, এটি সরাসরি উস্কানি, যুদ্ধের উস্কানি, এবং এই উস্কানি সংঘাতের বীজ বপন করে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে, তারা কি বোঝে না বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়ে? তারা কি জানে না বাংলাদেশের শক্তি এবং ভারতের শক্তি কোথায়? আমাদের যেটা করা উচিত সেটা হলো সহযোগিতা, কূটনীতি এবং উন্নয়ন। বাংলাদেশ কোনো আবেগী যুদ্ধবাজ রাষ্ট্র নয়, বা বাংলাদেশ কখনো কারোর সাথে যুদ্ধে জড়াতে চায় না। বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব একটা গুরুত্ব বহন করে না, কিন্তু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবারই অধিকার রয়েছে সেই রাষ্ট্রকে ডিপেন্ড করা। তার এই ধরনের বক্তব্য সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে, দেশের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে এবং সাধারণ মানুষকে ভুল পথে যাওয়ার প্রলুব্ধ করে। প্রিয় দর্শক, এখানে একটি বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারি না, সেটা হলো আজমির পারিবারিক ইতিহাস তার মানসিকতারই ব্যাখ্যা দেয়। তার বাবা গোলাম আজম 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হত্যা, ধর্ষণ এবং গণহত্যায় সহযোগিতা করেছিলেন। আজ সেই ইতিহাসের উত্তরাধিকার বহন করে প্রতিশোধের রাজনীতি চলমান, পাকিস্তান প্রীতি চলমান এবং মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার পুনরুদ্ধার ঘটানোর যে অপচেষ্টা, তারই অংশ হিসেবে মিস্টার আজমির এই বক্তব্য। কিন্তু স্পষ্ট করে বলতে চাই প্রিয় দর্শক, কে কোন পরিবারে জন্মেছে তার দায় জাতি নেবে না বা নেওয়া উচিত না। বাংলাদেশ আর কোনো যুদ্ধের জ্বালানি হবে না বা জ্বালানি হওয়া উচিত নয়। স্বাধীনতার চেতনা নিয়ে কোনো আপোষ হবে না। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো আরেকটি বিষয় নিয়ে, সেটা হলো সম্প্রতি আপনারা দেখেছেন রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট কর্নেল আব্দুল হকের বক্তব্য। তিনি সেভেন সিস্টার নিয়ে যেই ঔদ্ধত্যমূলক বক্তব্য দিয়েছে, সে বক্তব্যটি আমরা এখন একটু দেখি উনি কি বলছেন। দেখেন কত ঔদ্ধত্যমূলক বক্তব্য উনি প্রদান করলেন। প্রথমত, ভারতীয় দালাল দল তৈরি করছে, রাজনৈতিক দল। তারা সেখানে শেষ করেনি, তারা প্রশাসনে তাদের লোক ঢুকিয়েছে, আমাদের সামরিক বাহিনীতে তাদের লোক ঢুকিয়েছে, পুলিশের লোক ঢুকিয়েছে, দেশের সকল অংশে তাদের। তারা প্রথম টার্গেট করেছিল আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে রেখে দেশটাকে একেবারে দুর্বল করে দিলে অটোমেটিক ভারত সেটা দখল করবে।
সেটা তাদের কমন প্রপাগান্ডা। এর ছাড়াও তাদের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান দেখেন আজমি যে কথা বলছে উনি সে কথাই বলছেন। চট্টগ্রাম সমস্যা, পার্বত্য চট্টগ্রামটা হলো তাদের প্রথম টার্গেট। এটাকে তারা সেটা আমরা গত 17 বছর বা 50 বছর শুনে আসতেছি। সহজ হয়ে যাবে। অলরেডি তারা শুরু করেছে আমাদের 22 কিলোমিটার যে একটা চিকেন নেক আছে সেটাকে বড় করার জন্য। এখন এর থেকে বাঁচার উপায় কি? সংক্ষেপে যেহেতু কথা বলবো সবাই। দেখুন, রাওয়া ক্লাবের মতো একটা প্রতিষ্ঠান যেখানে প্রাক্তন সব অফিসারদের সমন্বিত যে প্রচেষ্টা বা সে ক্লাবকে সেই এটার জন্য রিপ্রেজেন্ট করে, তার মতো একটা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে আমরা এই ধরনের বক্তব্য কি আশা করতে পারি? তিনি আবার বিএনপির কেন্দ্রীয় নেতাও বটে। আমাদের ভাবতে অবাক লাগে একজন অবসরপ্রাপ্ত কর্নেল কীভাবে এই ধরনের উস্কানির কথা বলতে পারেন। এটা শুধু বিপজ্জনক নয়, এটা যুদ্ধের হুমকিও স্বরূপ। প্রিয় দর্শক, সাবেক সেনা কর্মকর্তা তিনি একজন, এবং তিনি একজন বিএনপির নেতা। ভারতের 7 রাজ্য বা 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে 7টি স্বাধীন রাষ্ট্র গঠনের বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য কেবল অরাজক নয়, এটি সরাসরি যুদ্ধের উস্কানি এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের সম্পূর্ণ বিপরীত। প্রিয় দর্শক, একজন দায়িত্বশীল ব্যক্তি বা দায়িত্বশীল রাষ্ট্র কখনো প্রতিবেশী ভৌগোলিক অখণ্ডতা নিয়ে রাজনীতি করে না এবং অন্য কোনো দেশের সার্বভৌমত্ব ভাঙ্গার স্বপ্ন দেখে না। এটি বাংলাদেশের আঞ্চলিক সংঘাতের আগুনে ঠেলে দেওয়ার প্রচেষ্টা, এবং কোনো দেশপ্রেমিক নাগরিক এটা মেনে নিতে পারে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্র কি করবে? যদি সরকার নীরব থাকে, কোনো ব্যবস্থা না নেয় এবং এই ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার না করে, তাহলে আমরা আমরা ধরে নেব যে এটা সরকারেরই বক্তব্য, এবং সরকার নিজে না বলে এদের মাধ্যমে এই বক্তব্যগুলো প্রদান করতেছেন। আমরা স্পষ্ট জানতে চাই সরকার কেন এই উস্কানি সহ্য করছে বা নীরব সমর্থন দিচ্ছে বা দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, অথবা সরকার কি নিজেই ইচ্ছে করে এই বক্তব্যগুলো দিয়ে দিচ্ছেন। তারা কি একবারও ভাবছে না এর পরিণাম বল কি হতে পারে? একজন ব্যক্তি প্রকাশ্যে ভারতীয় ভূখণ্ড ভাঙার কথা বলছে, আর আমাদের দেশের সরকার প্রধান নীরব থাকবে? এটা চলতে পারে না, এটা চলা উচিত নয়। এই ধরনের বক্তব্য স্পষ্টভাবে রাষ্ট্রদ্রোহী মানসিকতার বহিঃপ্রকাশ, এবং এই ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। বাংলাদেশের অবস্থান স্পষ্ট। বাংলাদেশ শান্তির দেশ, বাংলাদেশ সংঘাত চায় না, বাংলাদেশ কোনো বিদেশি এজেন্ডার খেলনা হতে চায় না। আমরা ভারত সহ সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চাই পারস্পরিক সম্মান, আঞ্চলিক স্থিতিশীলতা, উন্নয়ন ভিত্তিক সহযোগিতা। যুদ্ধ নয়, উন্নয়নই আমাদের পথ, উস্কানি নয়, কূটনীতি আমাদের শক্তি। প্রিয় দর্শক, আমাদেরকে বুঝতে হবে আমাদের সামরিক অবস্থান কোথায় আর ইন্ডিয়ার সামরিক অবস্থান কোথায়, এবং এই অফিসার বা এই তথাকথিত এই যে বিশ্বাসঘাতক দালাল অথবা দেশদ্রোহী মানসিকতার এই যে ব্যক্তি, বিকৃত রুচির যে ব্যক্তিরা বলতেছেন, তারা কি জানে যে বাংলাদেশের অবস্থান কোথায় আর ইন্ডিয়ার অবস্থান কোথায়? ইন্ডিয়ার অবস্থান বিশ্বের 4th in military power. Where is the Bangladesh power? India has $84 billion GDP. Where is Bangladesh GDP? India have more than 6 million personnel in army. On the other hand, Bangladesh have only 183,000. আমি বাংলায় বলছি, ইন্ডিয়াতে 6 মিলিয়ন দে হ্যাভ সামরিক বাহিনীর লোক রয়েছে, যেখানে বাংলাদেশে 1,63,000। ইন্ডিয়ার যে পরিমাণ সামরিক শক্তি রয়েছে, এবং তারা একটা পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ। পৃথিবীর যে ইকোনমিক অবস্থান বা ক্যাটাগরি, সেখানে ইন্ডিয়া বাংলাদেশের 1000 গুণ বেশি। ইন্ডিয়া একটা বৃহৎ দেশ,
তার 30 থেকে 31টি প্রদেশ রয়েছে এবং কিছু কিছু প্রদেশ বাংলাদেশের চেয়েও অনেক বড়। তাদের এই প্রচ্ছন্ন হুমকি এবং যুদ্ধ ঘোষণার এই যে প্রক্রিয়া, এই মানসিকতা, এটা কি বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে? এই ব্যক্তিদেরকে অবিলম্বে থামাতে হবে এবং সরকার তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। এই উগ্র, উস্কানিমূলক এবং যুদ্ধপ্রবণ বক্তব্যকে আমরা অন্তরের অন্তঃস্থ থেকে ঘৃণা করি, প্রত্যাখ্যান করি এবং এদেরকে আমরা প্রতিহত করব বা প্রতিহত করা উচিত। আমরা হয়তো ছোট ব্যক্তি, আমরা কিছু করতে পারবো না, কিন্তু একটা জিনিস আমরা করতে পারবো, সবাইকে আমি বলবো অনলাইনে এসে প্রতিবাদ জানাতে, এদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করতে এবং এদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে। প্রতিটি নাগরিকের দায়িত্ব এখন বাংলাদেশে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, সত্যের পক্ষে দাঁড়ানো এবং আঞ্চলিক শান্তি রক্ষা করা। সত্য, দেশ এবং শান্তির পক্ষে আজকেই অংশগ্রহণ করুন বা অংশ নিন, ভিডিওটি শেয়ার করুন, মতামত দিন এবং আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ শান্তির পক্ষে থাকবে সবসময়। আমরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।